বারবার আদালতে ধাক্কা, ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে গেল হাইকোর্টে। পাশাপাশি তার পিও ধাক্কা খেল আদালতে। অন্যদিকে বিধান ভবনে তুমুল বিক্ষোভ, কংগ্রেস নেতা কর্মীদের প্রবল আপত্তির জন্য হাত ধরা হলো না প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহেনা খাতুনের। আর পুলিশকে আক্রমণের পাশাপাশি সমন এড়িয়ে আবার পুলিশকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। এই নিয়ে আমরা ছকভাঙা ছটায় আলোচনা করব এবং তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যেরকম আপনাদের বলছিলাম যে হাইকোর্টে একই দিনে ধাক্কা খেতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত রায়কে। দ্রুত শুনানির আর্জি খারিজে করে দিল হাইকোর্ট। কি হলো আজকে আদালতে, সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন এবং কলকাতা হাইকোর্ট একাধিকবার সেই আবেদন খারিজ করেছেন। আজকেও তুমি জানো যে তার কণ্ঠস্বর সংক্রান্ত যে মামলা ছিল সেই মামলা আপাততভাবে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ছেড়ে দেওয়ার পরে সেই মামলা মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে পাঠিয়েছেন। ফলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং করে এটাই বলার চেষ্টা করেন যে এই মামলা যেন দ্রুত শুনানির জন্য গ্রহণ করা হয়। কিন্তু আপাততভাবে সেই মামলা পত্রপাঠ খারিজ করা হয়েছে, অর্থাৎ সেই দৃষ্টি আকর্ষণের যে আর্জি ছিল সেইটা খারিজ করা হয়েছে। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্টত বলেছেন যে আজকে কোনো দৃষ্টি আকর্ষণ করার দিন নয়, ফলে তার এই আবেদন তিনি গ্রহণ করছেন না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন ছিল সেটা কার্যত কলকাতা হাইকোর্ট খারিজ করেছেন। ফলে তার কণ্ঠস্বরের যে মামলা ছিল সেই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে কবে হবে সেটা নিয়ে কিন্তু আপাততভাবে সংশয় রয়েছে। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তার দুটি মামলা ছিল এই কলকাতা হাইকোর্টে এবং সেই দুটি মামলায় তিনি কিন্তু আগাম জামিনের আবেদন করেছিলেন। এই মামলার প্রাথমিক পর্যায়ের যে বিচার প্রক্রিয়া সেটা মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সংগঠিত হয়েছিল, কিন্তু তারপরে মাননীয় বিচারপতি সেনগুপ্ত তিনি এখন কলকাতা হাইকোর্টে বেশ কিছুদিন আসছেন না। ফলে তার যে বিচার্য বিষয়গুলো ছিল সেই বিচার্য বিষয় মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যকে দেওয়া হয়েছে এবং তার কাছে সুমিত রায়ের যারা আইনজীবী ছিলেন তারা আজকে বলেন যে এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে। তার কারণ এটা আগাম জামিনের মামলা এবং তিনি গ্রেপ্তারের একটা আশঙ্কা করছেন। তার প্রেক্ষিতে মাননীয় বিচারপতি ভট্টাচার্য বলেছেন যে যেহেতু এই মামলা আগে একটি এজলাসে তার বিচার প্রক্রিয়া হয়েছে, ফলে সেই মামলা এখন তিনি গ্রহণ করলে সেক্ষেত্রে দুটি এজলাসের মধ্যে কোথাও গিয়ে একটা সংশয় হতে পারে, দ্বন্দ্ব হতে পারে। ফলে সেই মামলা আপাততভাবে তিনি গ্রহণ করছেন না। ফলে যে মাননীয় বিচারপতির এজলাসে এই মামলা বিচারাধীন ছিল সেখানেই কিন্তু এই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত হবে, এমনটাই কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের মত। ফলে সুমিত রায়ের যে আগাম জামিনের যে মামলা ছিল তার ভবিষ্যৎও কিন্তু এই মুহূর্তে অন্ধকারে। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক। আর ঠিক কোন মন্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়, ডিজে নিয়ে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের সময়, শুনুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে, সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুরু হবে। আমি এখান থেকে আলোচনায় আসবো এবং শুরুতেই সলিলদার কাছে যাব। সলিলদা, গত মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে যখন সওয়াল জবাব চলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি সওয়াল করেন যে তার মক্কেল তো স্বীকার করে নিয়েছেন যে এই কণ্ঠস্বর তারই। যদি কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েই থাকে তাহলে এই কণ্ঠস্বরের নমুনা দিতে আপত্তিটা কোথায়?
মানে পার্ট অফ ইনভেস্টিগেশন। কেউ যদি হত্যা করেছে, খুন করেছে, বা আগের দিন তো বিচারপতি বলেছেন, কেউ যদি হত্যা করে এসে বলে যে আমি হত্যা করেছি, তাহলে আর ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যাবে, সেখানেই তার শাস্তি হয়ে যাবে, সাজা হয়ে যাবে। এই অভিষেক ব্যানার্জি তো 1 বছর 1.5 বছর আগে বলেছিল কুর্সি কা পার্লামেন্টে বলছে কুর্সি কা পেটি বাঁধ লিজিয়ে মৌসুম বিগাড়নে ওয়ালা হ্যায়। একটা বড় বড় ভাষণ, খালি লেকচার, আর খালি যত রকম দুর্নীতির টাকা রোজগার করেছে। চার্টার্ড ফ্লাইটে যায়, 28 লাখ টাকা দিয়ে আসা যাওয়া দিল্লির জন্য। আমাদের 5,000 টাকা দিল্লির ভাড়া হলে আমাদের 7 বার চিন্তা করতে হয় যে তাহলে আরো 17 দিন পরে কাটি। খুঁজে খুঁজে দেখি কোথায় 3,500 টাকা পাওয়া যায়, কোথায় 4,500 টাকা পাওয়া যায়, কোথায় আজকে শান্তিনিকেতন বিল্ডিংয়ে থাকে না কেন? কেন থাকে না? ওটা দুর্নীতির টাকা, করাপশনের টাকা, চুরির টাকা, লুটের টাকা, বালি চুরির টাকা, কয়লা চুরির টাকা, গরু চুরির টাকা, কোনো দুর্নীতি বাকি। হি ইজ দ্য পায়োনিয়ার অফ অল করাপশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর লাস্ট 1.5 decades। এই লোকটা হচ্ছে দুর্নীতির পায়োনিয়ার, এবং এ দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছে, দুর্নীতি করে যাচ্ছে। খালি তাই না, ও একটা ককাস মেনটেন করে, একটা গ্যাং অফ ক্রিমিনালস তৈরি করেছো। হি ইজ দ্য লিডার অফ he has given birth of the dacoits and criminals in state of West Bengal। যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গ যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিয়েছিল, যে পশ্চিমবঙ্গে জন্মেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, আজকে এরা হচ্ছে কলঙ্ক, বাঙালির কলঙ্ক, পশ্চিম বাংলার কলঙ্ক, দেশের কলঙ্ক। যত তুমি বলবে ততই কম বলা হবে এই অভিষেক ব্যানার্জি। আর তাকে এন্ডোর্স করেছে ওপেনলি, খোলাখুলিভাবে, ইঙ্গিত দিয়ে মমতা ব্যানার্জি। এখন আর সততার প্রতীক লেখেন না উনি, সততার প্রতীকের কথা উঠে গেছে। আর পাড়ায় পাড়ায় সমাধান, সেখানেও কোটি কোটি টাকা, রাষ্ট্রের টাকা খেয়েছে পর্যন্ত, আবাসের টাকা খেয়েছে, 100 দিনের টাকা খেয়েছে। খালি নাটক করছে, দিনের পর দিন নাটক করছে, আর পশ্চিমবাংলার মানুষকে বোকা বানাচ্ছে। হ্যাঁ, পাশ করেছে তো আইআইপিএম থেকে, ইউজিসি আনরিকগনাইজড আইআইপিএম। দুটো ইংরেজিতে বললেই সে শিক্ষিত হয় না। তার আচার আচরণ, ভব্যতা, সভ্যতা, কথাবার্তা, ডিজে বাজাবে, ডিজে শোনাবে। এখন 50 বার কোথায় পাচ্ছে এত টাকা? হাইকোর্টে গিয়ে বারবার যাচ্ছে। সলিলদা যা বলছেন প্রদীপ্ত সেখানে মাথা নাড়ছে, কিন্তু প্রদীপ্ত প্রশ্নটা এখানেই থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে যতবার বিভিন্ন মামলায় তলব করা হয়েছিল তিনি বলেছেন যে আইন মেনে চলবো, যতবার আমাকে ডাকবে ততবার যাব, তদন্তে সহযোগিতা করব। তাহলে এই ক্ষেত্রে তদন্ত বারবার এড়িয়ে যাচ্ছেন কেন তিনি? কোথায় তদন্ত এড়িয়ে গেছেন যদি একটু লিস্ট করে দেন খুব উপকার হয়, কারণ এত লিস্টের ব্যাপার এখানে। ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার জন্য আমি তো একটু আগে একদম কোর্টের কথাই উল্লেখ করলাম যে মঙ্গলবার যে শুনানি ছিল সেখানে যে সওয়াল জবাব হয়েছে, কি হয়েছে সেটাও তুমি জানো। এরপর আজকে যে ধাক্কা খেতে হলো সেটাও তুমি জানো। আজকে কি ধাক্কা খেতে হলো? আজকে কিসের ধাক্কা আজকে খেতে একেবারে হলো? মানে আমি বললাম সোমবার দিন আসো, আমি বললাম ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মাথা ব্যথা বোধহয় ফেটে গেছে। আর সলিলবাবু যেভাবে বললেন তাতে তো মনে হলো পুরো শ্মশানে যাওয়ার মতন অবস্থা। ওরে বাপ রে বাপ, এই মুহূর্তে সলিলবাবুকে আগেও বলেছি যে স্যার এত কনফার্মড ওয়েতে পাইওনিয়ার অফ করাপশন। ওরে বাপ রে, এবং যা ভাবে বলছেন তুমি পুরোটা শোনালে কোনো প্রশ্ন মধ্যিখানে ছিল না। সহজ জায়গাটা জিজ্ঞেস করতে চাইছি। আরে সহজ জায়গা আমি তো বলবো, আমার বলতেই না দাও। আমি তোমার কাছেই যাব, তোমার কাছেই যাব, আমি তোমার কাছেই যাব। প্রত্যেকটা একটু ধৈর্য ধরে শুনতে হবে। সহজ জায়গাটা এটাই, যদি কণ্ঠস্বর তার হয়ে থাকে তিনি নিজে বলছেন, তাহলে তিনি এড়িয়ে যাচ্ছেন কেন? না প্রদীপ্ত, আমি তোমার কাছেই যাব, তুমি বলবে। লেট মি স্পিক। আজকে সলিলবাবু 5 মিনিট ধরে বললো, এবিপি আনন্দের অ্যাঙ্কার 5 মিনিট ধরে চুপ করে শুনলো, আর এখন তৃণমূল কংগ্রেসকে ডেকেছে বলতে তৃণমূল কংগ্রেস 30 সেকেন্ড বলা যাবে না। মানে প্রদীপ্ত তোমার কাছেই আমি যাচ্ছিলাম, তা তোমাকে প্রশ্ন করা যাচ্ছে, বলা যাবে না। সেই উত্তরটা দেব, তখন তো আরেক বলা যাবে না, তাই তো? কেন বলবে না? প্রশ্ন দেবে না, প্রশ্ন আদালত আছে, এই শান্ত টেবিল তো নেই। শান্ত টেবিলে বসে এখানে বলে দিচ্ছেন, তাহলে ওনাকে সবার আগে ডাকুক না আদালত, আদালত ডাকুক না ওনাকে নিয়ে। ওনার কাছে এত তথ্য আছে সলিলবাবু, দিনের পর দিন সলিলবাবুর মতন লোকেরা এবিপি আনন্দ চ্যানেলে বসে দিনের পর দিন বলে যাচ্ছে কে কত দোষী, তাহলে ওদের কেন ডেকে আজকে বলে দেওয়া হচ্ছে না এই শান্তকালীন? আর এগুলো কি, এগুলো নিয়ে কথা হবে না? হবে না? দিলীপ বাবু যখন কথাগুলো বলছেন যে আমরাও এটা আইন ভাবে নয় বেআইনিতেই ভাবে দরকার তার প্রতিরোধ করব,
জেনে রাখুন যে কেস আজকেও শেষ হবে না, কেস থাকবে। দিন পাল্টা গেলে পুলিশের থেকে চাঁদা তুলে সেই পয়সা উসুল করবো। আর কত শোনাবে? চোদ্দ পুরুষের নাম বলি দাও, পিটিয়ে জুতিয়ে সিধা করে দেবো। চাই কালকের মধ্যে সব হিসাব খরচ করে মিটিয়ে দিতে পারে। যে তাদের খুঁজে বার করে রাস্তায় পেটাই কোন পাপ রক্ষা করবে। আরো কত আছে? 6 ইঞ্চি গর্ত, গলা কেটে দেবো, গর্ত খুঁড়ে দেবো, কেসের পর তো কেস আছে, ওপেন করুক সাহস থাকলে ওপেন করুক। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কোনো কেস আছে, উনি বলেছেন একটা প্রমাণ দিন, জনসমক্ষে যা করার উনি করবেন বলেছেন। উনি তদন্তে সহযোগিতা করেননি এমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি যে উনি তদন্তে সহযোগিতা করছেন না। আর আমরা সান্ধ্যকালীন অভিযানে বারংবার এখানেই সভা করে বলে দিচ্ছি দোষী পাইওনিয়ার। আরে বাবা, তাহলে যান না গিয়ে আপনি। এত জনগণের দরদ উঠেছে যখন আপনার মধ্যে, যেমন বলে রাজনীতি নেতারা, তাহলে আপনি জনগণের জন্য অভিষেক ব্যানার্জি এত অন্যায় করেছেন, গিয়ে কেন কোর্টে যাচ্ছেন? আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে গিয়ে সহায়তা করব। বলুন মমতা বন্দ্যোপাধ্যায় চোর তৃণমূল চুরি করেছে, বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর চুরি করেছে, দিনের পর দিন এসে বাজার গরম করে দিয়েছেন। সাহস নেই একটা কোর্টে গিয়ে? অনেকক্ষণ বলতে দেওয়া হলো, প্রদীপ তো বারবার বলছিল যে বলতে দেওয়া হচ্ছে না, অনেক বলতে দেওয়া হলো, কিন্তু ঠিক যে জিনিসটা জানতে চাওয়ার ছিল, সোজা কথা, যে কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছেন, তাহলেও কেন তিনি সেই জায়গায় এড়িয়ে যাচ্ছেন, তদন্ত এড়িয়ে যাচ্ছেন? অনেকক্ষণ বলেছে প্রদীপ। তো বেশ, আবারও আসবো সাথে সায়ন্তনদা। না দেখুন, আইনে সাহায্য করা না করা এটা তো ওনার বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে অ্যাকিউজড পারসন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি হয়তো এভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বা করবেন। কারণ তৃণমূল কংগ্রেসে এর আগে বিভিন্ন সময় দেখা গেছে যত ধরনের দুর্নীতি এসছে, যা এসছে, কাউকে 11 বার ডাকার পরে তারা গেছেন, কাউকে 9 বার ডাকার পরে তারা গেছেন, কাউকে 10 বার ডাকার পরে তারা গেছেন, এবং যতবার গেছেন তত তার আগে কোর্টে গেছেন, সেটাকে চ্যালেঞ্জ করেছেন, ইন্টারিম স্টে অর্ডার চেয়েছেন, এবং 99% ক্ষেত্রে কোর্টে গিয়ে বিফল মনোরথ হয়ে তাদের ফিরতে হয়েছে। কারণ আইন অনুসারে যদি তৃণমূল কংগ্রেসের নেতারা চলতেন, তাহলে কোর্ট এভাবে বারবার তাদের বিরুদ্ধে জাজমেন্ট দিতেন না। আপনি অনুব্রত মণ্ডলের কথা ভাবুন, আপনি ববি হাকিমের কথা ভাবুন, আপনি বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ভাবুন, এমনকি সাম্প্রতিককালের এই যে শাহজাহান, জাহাঙ্গীর, এদের কথা ভাবুন। এরা কতবার সুপ্রিম কোর্ট অবধি দৌড়েছে নিজেদের রক্ষা করার জন্য। যখন রাজ্য সরকারে তৃণমূল কংগ্রেস ছিল, সরকারকে সাথে করে নিয়ে গেছে। রাজ্য সরকার গিয়ে বলেছে আমরা সিবিআই তদন্ত চাই না শাহজাহানের বিরুদ্ধে, সিবিআই তদন্ত না করে শাহজাহানের বিরুদ্ধে, এত কিছু করেছে। এমনকি আমি একদম স্পেসিফিক বলছি, স্পেসিফিক, সন্দেশখালী এলাকায় 2019-এর নির্বাচনের পরে 3 জন বিজেপি কর্মীকে শাহজাহান বাহিনী খুন করলো। যখন 3 জন বিজেপি কর্মীকে শাহজাহান বাহিনী খুন করলো, তখন ওখানকার লোকাল পুলিশ তদন্ত করলো, এবং তারা যখন শাহজাহানের দিকে এগোচ্ছে, তখন ওটাকে সিআইডিকে হ্যান্ডওভার করা হলো। কোর্টে মামলা হলো, ভিকটিম ফ্যামিলি মামলা করলো কোর্টে যে আমরা সিবিআই চাই, সিআইডি ঠিক তদন্ত করছে না। করছি এই মুহূর্তের যে বড় খবর পাওয়া যাচ্ছে, গতকাল ঋতব্রত তৃণমূল তারা নির্বাচন কমিশনে গিয়েছে, ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছে। এবার তৃণমূল ভবনের উদ্দেশ্যে ঋতব্রত তৃণমূল। আরেকবার লাইভে যাব, সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, একদমই আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি। বাইপাস ধাবার দিক থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আক্রুজ্জামান, সন্দীপন সাহা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, যারা গতকাল দেশের নির্বাচন কমিশনে তাদের নথি দিয়ে জমা দিয়ে এসছেন 10 জনের প্রতিনিধি দল, তাদেরই মধ্যে থেকে 5 জন আমরা দেখতে পাচ্ছি তারা একদম সরাসরি তৃণমূল ভবনের দিকে এগোচ্ছেন। এবং ঋতব্রত, আপনারা আসল তৃণমূল বলছেন, আপনারাই তৃণমূল বলছেন, এই অফিস তো তাহলে সেক্ষেত্রে আপনাদেরই? আমরা যাচ্ছি তো অফিসে। অফিসে গিয়ে কি করবেন সেটা আপনাকে বলবো না কি করবো। আজকে প্রথম অফিস যাওয়া। আমরা তৃণমূল কংগ্রেসের অফিসে যাচ্ছি, দ্যাটস অল। তৃণমূল কংগ্রেসের অফিসে যাচ্ছেন, কি করবেন তিনি বলতে নারাজ, কিন্তু এই প্রথম অফিসে যাওয়া এটা খুব তাৎপর্যপূর্ণ। কারণ আমরা যে তৃণমূল ভবনটা একবার দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, একদম সামনে চলে এসেছি। তৃণমূল ভবন এমনিতেই ছোট হয়ে গেছে, কারণ যিনি মালিক তিনি তৃণমূল ভবনের কার্যত দখল নিয়েছেন, এবং তারই মাঝখানে যে গ্রাউন্ড ফ্লোরে তৃণমূল ভবনে তৃণমূলের যে অফিস রয়েছে, সেই অফিসের একদম দোরগোড়া এসে পৌঁছেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি সে ছবি, তারা এখনো আটকে আছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আক্রুজ্জামান, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তারা একদম তারা জাভেদ খানকে দেখছি,
জাভেদ খানকে দেখছি, তিনিও আছেন। জাভেদ খানকে দেখছি, বিপ্লব মিত্রকে দেখছি। বিপ্লব দা, তৃণমূল ভবনে আজকে না না, তৃণমূল ভবনে তো আমরা আসি, সবসময় আসি। কাজে এটা প্রথম থেকে আছে, যখন এখান থেকে অফিস হয়েছে আমরা তো আসি। কাজে আপনাদের তো এখন দুটো তৃণমূল হয়ে গেছে। দেখুন, দুটা তৃণমূল যদি কেউ ভাবে তাহলে দুটো তৃণমূল, নাহলে একটাই আছে। জাভেদ দা, কি বলবেন? চট্টোপাধ্যায় বলেছেন যে এই অফিস 2027 পর্যন্ত তাদের অফিস, আর এই গায়ের জোরে এই অফিস দখল করা যাবে না, কি বলবেন? আমরা আইনের সব মেনেই দখল করতে আসিনি, আমরা আমাদের অফিসে বসতে আসিনি। অর্থাৎ তারা দখল করতে আসেননি, তাদের নিজের অফিসে এসছেন। আমরা আরো একবার ছবিটা দেখাতে বলবো। তৃণমূল ভবনের সামনে আখরুজ্জামান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ গতকাল যারা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন, সেই নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়া বিধায়করা তারা একদম সরাসরি তৃণমূল ভবনের দোরগোড়ায় এসে পৌঁছেছেন। আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখছিলাম তৃণমূল ভবনের বেশ ভেতরে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী, প্রাক্তন বিধায়ক এবং কালীঘাট তৃণমূলের এখনো পর্যন্ত সদস্য, সেই চন্দ্রিমা ভট্টাচার্য আছেন। এবং বাইরে আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারপরে আখরুজ্জামান এবং সন্দীপন সাহাদের দেখতে পাচ্ছি। গুলাম রব্বানি, এই ফিরহাদ হাকিমকে দেখতে পাচ্ছি। ববিদা, এই নতুন শিবিরের হয়ে প্রথম অফিসে আসার উপলব্ধি কি? ফিরহাদ হাকিমের বক্তব্য নেই মুখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ কার্যত তৃণমূল পার্টি অফিসের ভেতরে ঋতব্রত গোষ্ঠীরা এইভাবেই ভেতরে ঢুকে পড়ছেন এবং ভেতরে ঢুকে তৃণমূল পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়ছেন এবং কার্যত দখল নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একদম ভেতরে গিয়ে তারা বসে পড়ছেন। যাব আকরু, স্পোক্সম্যান আকরু। আমি কিছু বলবো না। কি বক্তব্য? আজকে হঠাৎ বাইরে বলছি একটু বাইরে চলুন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই অফিসটা আমাদের কাছে খবর আছে এই অফিসটা ঠিকভাবে অতীতে যাদের ওপর ভরসা করে যাদের নেতৃত্বে চলছিলাম, অফিসটা তারা মেনটেন করতে পারছে না। মালিক এই অফিস তারা দখল করে নিয়েছে। মালিক তারা ঘর ছাড়তে বলেছে, উপরের দুটো ফ্লোর, নিচের ফ্লোর। মালিককে তারা মেনটেনেন্স করতে পারছে না। আমরা মালিককে বলেছি যে এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূলের অফিস, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসবো। সেই কারণে আমরা এই বাড়ির মালিকের সঙ্গে কথা বলি। বাড়ির মালিক ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, মানে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সঠিকভাবে তারা ভাড়া বা চুক্তিবদ্ধ হতে পারেনি। মালিক তাদের ঘর তারা নিয়ে নিয়েছে, কিন্তু এটা আমাদের আবেগ, এটা আমাদের পার্টি অফিস, আমরা এটা বসবো। আমরা এখান থেকে পার্টির যাবতীয় আগামী দিনের কার্যকলাপ এখান থেকে চলবে। যে ফ্লোরগুলো হাতছাড়া হয়ে গেছে সেইগুলো চুক্তিটা কার সঙ্গে আছে? বসন্ত চট্টোপাধ্যায় বলুন যে চুক্তি কার সঙ্গে আছে। এই বাড়ির মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের বসন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কে কী কথা আমাদের হয়নি। বাড়ির মালিক যে ঘরে দাঁড়িয়ে কথা বলছি, বাড়ির মালিক বলেছে এটা তৃণমূলের ভবন ছিল, তারা ঠিকভাবে তাদের যাবতীয় মালিকের সঙ্গে টেনেন্টের চুক্তি, তারা চুক্তি ঠিকভাবে মেনটেন করেনি। আমরা মালিককে বলেছি এটা আমাদের তৃণমূলের আবেগ, আমরা যে কোনো স্বার্থের বিনিময়ে আপনার চুক্তিকে আমরা রেগুলাইজ করব। আমাদের ভবনটা আমাদের বসতে দিতে হবে মালিকের অনুমতি নিয়ে। যেমন গ্রাউন্ড ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। আমাদের সঙ্গে ওনার কথা হয়েছে বলেই তো আমরা এসেছি। মালিকের কাছে জানতে পারবেন যে আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের আবেগ আমরা ধরে রাখতে চাই, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিসটাকে আমরা কন্টিনিউ করব। বাড়ির মালিক যিনি ছিলেন, কে বৈঠকে ছিলেন, বাড়ির মালিক যিনি আছেন, বাড়ির মালিকের সঙ্গে কথা বলবেন। আমাদের তৃণমূলের সভাপতি অফিস আমরা কন্টিনিউ করব, এটা বন্ধ করব না। শুনুন, মমতা ব্যানার্জি উনি তৃণমূলে আমাদের সঙ্গে আছেন, উনি তো আমাদের সঙ্গে আছেন। আমাদের তো বলেছি যে উনি আমাদের অ্যাডভাইসারের কাজ করুন। উনি তো তৃণমূল কংগ্রেস, উনি তো আমাদের সঙ্গে আছেন। ওনাকে তো আমরা বলেছি যে তুমি আমাদের অ্যাডভাইসার হিসেবে আমাদের তুমি উপদেশ দাও। আমরা তো কোনো সময় বলিনি যে মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে নেই, আমরা তো উপদেষ্টা হিসেবে চেয়েছি।
উনি উপদেশ দেন না কেন আমাদের? আমরা ছবি নিয়ে চলবে কি চলবে না পরের কথা। আপনি যে প্রশ্নটা করলেন, নবটলে আপনাদের বৈঠক আপনি যে আমি বলি যে এটা অফিস আগে থেকে যেহেতু ছিল আমরা বসছি, উনি আমাদের উপদেশটা আমরা চেয়েছি, সেহেতু উপদেশটা যদি আমাদের দিতে চাই আমরা ব্যানার বসবে আজকে। আমরা আমি আপনার আমাকে অন্য জায়গায় নিয়ে যাবেন না। এই অফিসটা তৃণমূল কংগ্রেস মালিক বলছে এই অফিস চালাতে দেব না। মালিকের সঙ্গে আমরা যাদের সঙ্গে তৃণমূল করতাম তারা মালিকের সঙ্গে সেই চুক্তি ঠিক রাখতে পারেনি, সেটা আমাদের আবেগ ছিল। আমরা মালিককে বলেছি অফিসটা আমরা কন্টিনিউ করব, যে কোনো স্বার্থের বিনিময়ে সবার তৃণমূল কংগ্রেস আমরা মালিকের সঙ্গে কথা বলে অফিসে বসছি। আজকে থেকে নতুনভাবে আমাদের লোগো যাবতীয় যা কিছু আমরা সব তৃণমূল কংগ্রেস সেগুলো আগামীকাল থেকে দেখতে পাবো। আমাদের লোগো তো ঘাসের ওপর জোড়া ফুল, প্রতীক আমাদের। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের তৃণমূল কংগ্রেস। আমরা পাওয়ার কি আছে? আমরা তো অরিজিনাল তৃণমূল কংগ্রেস, পাওয়ার কি ব্যাপার আছে? আপনি দেখবেন নির্বাচন কমিশন, আমরা যখন বলেছিলাম আমরা তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হিসাবেই স্বীকৃতি দিয়ে সর্বভারতীয় নির্বাচন কমিশন কালকে আমাদের সঙ্গে ফুল বেঞ্চ মিটিং করেছে। তাহলে আমরা তৃণমূল কংগ্রেস না হলে আমাদের সঙ্গে মিটিং করতেন কেন? সর্বভারতীয় নির্বাচন কমিশন তো স্বীকৃতি দিয়েছে, দিয়েই বলে তো উনা জানাতে বলেছে। কিন্তু সর্বভারতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আমরা যেহেতু অরিজিনাল তৃণমূল কংগ্রেস আমাদের একটা ডেলিগেশন টিমকে ওনারা মিট করে আমাদের বক্তব্য শুনেছেন। অন্য কারোকে সেই ডেলিগেশন টিমকে গেছে তারা বক্তব্য শুনতে পেয়েছেন? আমরা অরিজিনাল তৃণমূল যা ডিসপিউট করছে তাদের উত্তর তারা দেবেন। আমরা সরবে কি সরবে না বলছি না। আমরা যেমন বলেছি মমতা ব্যানার্জি আমাদের চিফ অ্যাডভাইসার হিসেবে থাকুন, উনি যদি থাকতে রাজি হন আমাদের আপত্তি নয়। উনি থাকেন, ওনার ছবি থাকবে। যদি না থাকেন আমরা ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অ্যাডভাইজার হিসেবে যদি থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ছবি থাকবে, না হলে থাকবেন না। এখানে আমরা ছবিটা দেখছি, ফিরাদ হাকিম, জাভেদ খান। ববিদা কিছু তো বলুন, এই যে নতুন কিছু না, আমাদের পার্টি অফিসে আমরা এসছি, এর মধ্যে নতুন কি? আমাদের এটা পার্টি অফিস, আমি আগেও আসছি, আজকেও এসছি। কালীঘাটের সঙ্গে তো আপনার দূরত্ব তৈরি হয়েছে। কালীঘাট আর কিসের? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল এক এবং তৃণমূলের পার্টি অফিস এটা। আমি আগেও আসতাম, এখনও এসছি। এখন তো অন্য গোষ্ঠীর হয়ে আসছে, আসল তৃণমূল বলে দাবি করে নির্বাচন। আমার এসব জবাব দেব না। আমি তৃণমূল করি এবং তৃণমূলেরই পার্টি অফিসে এসে বসেছি, এটাতে কোনো অন্যায়ের কিছু নেই। বন্দ্যোপাধ্যায় শুধু পরামর্শদাতা হিসেবে এখানে থাকবেন বলছেন, তার ছবি আছে তো, মমতা ব্যানার্জির ছবি আছে, কোনো অসুবিধা। দেখুন আমিও তো এসব বলিনি, তা আমার মুখে কিছু বসাবেন না। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আর এটা আমাদের পার্টি অফিস। আমি আগেও আসতাম, এখনও আসছি। কতদিন পরে এলেন? ইলেকশনের সময় আসতে পারিনি, তারপরে এলাম। দাদা এসব নিয়ে আমার প্লিজ আমার বক্তব্য আমি বললাম। আবার কি করে আমি বললেন তার নিজের অফিসে এসছেন, আমরা আরো একবার ছবিটা দেখাতে বলবো। সন্দীপন সাহা, আকরুজ্জামান, তারপর হচ্ছে ইনামি বিশ্বাস, এবার প্রসূন বন্দ্যোপাধ্যায় আছেন এবং আছেন। কি বলবেন চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? আমাদের পার্টি অফিসে আমরা এসছি, আমরা তৃণমূল কংগ্রেস, ঘাসের উপরে জোড়াফুল, আমাদের পার্টি অফিসে আমরা এসছি আজকে। আমাদের সঙ্গে আছেন আমাদের ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম মহাশয়, আকরুজ্জামান, সন্দীপন সাহা, গোলাম রব্বানি, আপনার প্রসেন ব্যানার্জি, উজ্জ্বলা, প্রত্যেকে আমাদের সঙ্গে আছে। গোলাম রব্বানি কি পার্টি অফিসে আগে আসতাম, এখনও এসছি আমরা। আমাদের পার্টি অফিসে এসছি আমরা, এটা নতুন তো কিছু নয়। আপনারা তো আসল তৃণমূল দাবি করে নির্বাচন কমিশনে আপনারা কালকে গিয়েছিলেন, তারপরে এই তৃণমূল ভবনে আসাতে তৃণমূল না, আমরা তৃণমূল। আসল নকল মমতা বন্দ্যোপাধ্যায় কি আমাদের চিফ অ্যাডভাইজার, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওটা ওনাদেরকে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চিফ অ্যাডভাইজার। আমরা আমাদের পার্টি অফিসে এসেছি, সেই পার্টি অফিসে আমরা আজকে থেকে বসবো এবং পার্টি অফিস থেকে আজকে বসবো। আমরা এখানে কন্টিনিউ আমাদের পার্টির কাজকর্ম চলবে। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই পার্টি অফিসে আসেন আপনাদের কোনো অসুবিধা হবে? আমাদের লিডারশিপ মেলে যদি আসতে আসবেন। আমাদের যে কার্যকরী সমিতি আমরা করেছি, অরূপ রায় আমাদের পার্টির চেয়ারম্যান, উনি যদি ওনাকে লিডার মেনে মান্যতা দিয়ে আসেন,
আমরা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ওয়েলকাম। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিপ্লব মিত্র, বিপ্লবদা বলছি এই তৃণমূল এইটা তো প্রথম থেকেই যখন অফিস হয়েছে আমিও এসছি, এখানটায় সবাই আসে যারা যারা তৃণমূল করে, সুতরাং এটা তো ওই আমাদেরই সকলেরই অফিস, কাজে এখানটা আলাদা কিছু নেই। এই অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী যারা, তারা কি আসতে পারবেন? কালীঘাট তৃণমূল আসতে পারবেন? আর হ্যাঁ হ্যাঁ, আসতে পারবে না কেন, সবাই যারা তৃণমূল করে আসতে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত, আজকের কর্মসূচি কি এখানে? আমরা নিজেরা একটু আলোচনা করবো, আলোচনাটা তো মিডিয়ার লাইভ হতে পারে না, তো এইটুকু তো তুমি আমাদের অন্তত এই সাহায্যটা করবে, যাতে আমরা নিজেরা বসে, আমাদের তো কিছু আলাপ আলোচনা আছে। সব প্রশ্নের মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শুরু থেকেই বলেছি, উনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে আমরা ওনাকে চাই, এর মধ্যে তো কোনো অ্যাম্বিগুইটি নেই। এবার চলো, এবার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ছবি, আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে। ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামান তারা একদম তৃণমূল ভবনে ঢুকে পড়েছেন এবং তৃণমূল ভবনে ঢুকে তারা দাবি করছেন তারাই আসল তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের অফিস মানে তাদের অফিস, সেই অফিসে তারা আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আগের যে অবস্থান সেই অবস্থানে অটুট থেকে বা অটল থেকে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরামর্শদাতা, সুতরাং আগামী দিনে তিনি যদি পরামর্শদাতা থাকেন তাহলে এই ছবি থাকবে, না হলে থাকবে না। অর্থাৎ তারা এখনই বৈঠক করতে যাচ্ছেন। ফিরহাদ হাকিম, আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম, সন্দীপন সাহারা, এদিকে আমাদের আরও একটা রুম দেখতে পাচ্ছি, এইদিকে আরও একটা রুম আছে, এই আরও একটা রুম আছে, এই রুমে কিন্তু এই রুমেও একদম কৃষ্ণ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঋতব্রত তৃণমূল তারা কার্যত বলা যেতে পারে একদম এই তৃণমূল ভবনের দখল নিল। আমরা ফিরছি এই খবর নিয়ে একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।